তো এই গল্পে শুরু হয় কোরিয়ার মোজিন নামের একটা শহর থেকে। আমরা দেখতে পারি এই নিরিবিলি শান্ত শহরের মধ্যে ইনহো নামের একটা লোক আর্ট টিচার হিসেবে একটা চাকরি পেয়ে গিয়েছে। আসলে এখানে এমন একটা স্কুলে সে চাকরি পেয়েছে যেখানের বাচ্চারা কানে কম শুনতে পারে। আমরা জানতে পারি ইনহোর একটা মেয়ে আছে যাকে সে তার মায়ের সঙ্গে সিওলে রেখে এসেছে, কারণ তার ওয়াইফের মৃত্যুর প্রায় 1 বছর হয়ে গেছে। তাছাড়া অনেক খোঁজাখুঁজি করার পরে ইনহো এই চাকরিটা পেয়েছিল, এই জন্যই তাকে এখানে আসতে হয়েছে। তবে এই শহরে আসার পরে তার ওয়েলকাম খুব ভালোভাবে করা হয় না, কারণ শহরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই তার গাড়ির সামনে একটা হরিণ চলে আসে, আর তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগার জন্য সেই হরিণটার মৃত্যু হয়ে যায়। তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি খুবই ছোট একটা বাচ্চা কুয়াশার মধ্যে রেল লাইনের রাস্তা ধরে হাঁটছিল। আসলে এই ছেলেটা রেল লাইনের কাছে হাঁটার জন্য আসেনি, বরং সে তার নিজের জীবন দেওয়ার জন্য এসেছে। তবে এত ছোট একটা বাচ্চা এত ভয়ঙ্কর এবং বড় সিদ্ধান্ত কিভাবে নিতে পারে, সেই ব্যাপারটা আমরা একটু সামনে গেলেই জানতে পারবো। তবে এরপরে যখন ইনো তার গাড়িটা ঠিক করার জন্য গ্যারেজে নিয়ে আসে, তখন আবারও পেছন থেকে আরও একটা গাড়ি এসে ইনহোর গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দেয়, যেই জন্য ইনহো অনেক বেশি রাগ হয়ে যায়। তবে আসলে পেছনের গাড়িতে ইউজিন নামের একটা মেয়ে ছিল, যে এসে উল্টো ইনহোর উপরে চিল্লাচিল্লি শুরু করে। যদিও প্রথমে সে অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল, তবে পরে যখন ইউজিন বুঝতে পারে ভুলটা তারই ছিল, তখন সে তার কাছে মাপ চায়। আর যেহেতু এখন ইনহোর গাড়ির অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, এই জন্য ইউজিন তাকে লিফট অফার করে। আর ইনহোর কাছে যেহেতু কোনো অপশন ছিল না, এই জন্য সে তার গাড়িতে করে স্কুলের দিকে যাওয়া শুরু করে। তবে যখন তারা রাস্তায় ছিল, তখন ইনো জানতে পারে ইউজিন হচ্ছে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শহরের যেই স্কুলে ইনহো চাকরি করার জন্য এসেছে, সেই স্কুলকে বেস্ট স্কুল অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। এগুলো বলার পরেই ইউজিন ইনহোকে তার স্কুলের সামনে ড্রপ করে দিয়ে তার একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। এরপরে ইনহো গিয়ে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে মিট করে, আর স্কুলের প্রিন্সিপাল পরবর্তীতে তাকে চিফ লি এর সঙ্গেও মিট করিয়ে দেয়, যে কিনা এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান। তবে ইনহো এইটা দেখে পুরোপুরি শকড হয়ে যায় যে স্কুলের প্রিন্সিপাল এবং চিফ লি হচ্ছে দুজন যমজ ভাই। তবে পরবর্তীতে চিফ লি ইনহোর সাথে একা গিয়ে কথাবার্তা বলে, আর তার কাছে স্কুলের জন্য বড় অঙ্কের একটা ডোনেশন চাই, যেটা শোনার পরে ইনহো পুরোপুরি শকড হয়ে যায়। তবে এখন যেহেতু ইনহোর চাকরিটা খুবই দরকার, কারণ তার ছোট বাচ্চার স্কুলের ফিস, নানান খরচ এবং তার অসুস্থ মায়ের চিকিৎসার খরচও তাকে চালাতে হবে, এই জন্য সে কিছু বলতেও পারছিল না। তবে যদিও সে ডোনেশন দিতে রাজি হয়ে গেছে, কিন্তু তার কাছে এত টাকা ছিল না, এই জন্য সে সিওলে তার মায়ের কাছে কল দেয়। তবে তার মাও তাকে স্পষ্ট করে বলে যে তাদের কাছে এতগুলো টাকা নেই, তারা চাইলেও দিতে পারবে না। এরপরে পরদিন যখন ইনহো তার প্রথম ক্লাস নেওয়ার জন্য ক্লাসে চলে আসে, তখন সে টেবিলের উপরে কিছু আপেল রেখে সেগুলো ড্রয়িং বানানোর জন্য বলে। ইনহো দেখতে পারে ইয়ান্দু নামের একটা মেয়ে খুবই ভালো পেন্টিং করছে, এই জন্য সে সাইন ল্যাঙ্গুয়েজে তার প্রশংসাও করে। তবে ইয়ান্দু তেমন কোনো উত্তরই দিচ্ছিল না। তবে তখন ইনহো দেখতে পারে তার পাশেরই অন্য একটা মেয়ে, যার নাম হচ্ছে ইউরি, সে ড্রয়িং করার জায়গায় বসে বসে আপেল খাচ্ছিল। আর তখনই ইনুর ক্লাসে মিনসো নামের একটা ছেলে দেরি করে চলে আসে। আর যখন ইনু তার কাছে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করে, তখন সে তার চেহারা দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে তার চেহারায় অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল। এই জন্য সে স্কুলের কম্পিউটারে গিয়ে স্টুডেন্টদের বিভিন্ন হিস্ট্রি দেখার ট্রাই করে। এখানে সে জানতে পারে যে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, এমনকি তাদের মধ্যে অনেকে এতিম পর্যন্ত। আর স্পেশালি যেই 3টা ছেলে মেয়ের সাথে তার দেখা হয়েছে, সেই 3জন স্কুলের মধ্যে খুবই অদ্ভুত বিহেভ করে। যেমন ইয়ান্দু, যে হচ্ছে একটা এতিম মেয়ে, ইউরি যার কিনা মানসিক সমস্যা আছে আর সে সবসময় খাওয়ার উপরেই থাকে, আর সেই ছোট্ট ছেলেটা যার নাম মিনসু, যার চেহারার উপরে দাগ আছে, সেও একটু অদ্ভুত রকম বিহেভ করে। এরপরে যখন ইনু স্কুল থেকে বাইরে বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখনই সে বাথরুম থেকে জোরে একটা চিৎকারের শব্দ শুনতে পারে। এই জন্য সে দৌড়ে বাথরুমের সামনে চলে আসে আর বাইরে থেকেই জিজ্ঞেস করে ভেতরে কেউ আছে কিনা। তবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই চিৎকার বন্ধ হয়ে যায়। তবে এরপরে যখন সে ভেতরে যাওয়ার ট্রাই করে, তখন একটা গার্ড এসে তাকে আটকে দেয়। সে বলে এটা লেডিস টয়লেট, সো ভেতরে যাওয়ার ট্রাই করবেন না। তবে ইনহু তাকে শান্ত করে বলে যে আমি বাথরুমের মধ্য থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়েছি, হয়তো কোনো একটা বিপদ হয়েছে। তবে গার্ডও তাকে খুবই ভালো করে বুঝিয়ে বলে যে আসলে যেহেতু বাচ্চারা নিজেদের শব্দ শুনতে পারে না, এই জন্য তারা মাঝে মধ্যেই এমন জোরে জোরে চিৎকার করে, আর এমন চিৎকার করেই তারা এনজয় করে। আর এগুলো শোনার পরে ইনহু তেমন কিছু না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে তার বাসার দিকে যাওয়া শুরু করে। এরপরে পরদিন সকালবেলা যখন ইনসু তার মায়ের পাঠানো সেই টাকাগুলো নিয়ে প্রিন্সিপালের রুমে ডোনেশন দেওয়ার জন্য চলে আসে, তখন সে দেখতে পারে শহরের পুলিশ ইন্সপেক্টর অলরেডি প্রিন্সিপালের রুমে বসে আছে। আর কথাবার্তা বলে সে জানতে পারে কোনো একটা অজ্ঞাত কারণে প্রিন্সিপাল ইন্সপেক্টরকে ঘুষ দেওয়ার জন্য ডেকেছে।
এখান থেকে যখন সে আবারও টিচার্স রুমে ব্যাক করে তখন সে দেখতে পারে মিনহো নামের সেই ছেলেটাকে তার সহকর্মী পার্ক আচ্ছা রকম করে ধোলাই করছিল, কারণ কালকে রাতের বেলায় না বলে সে হোস্টেল থেকে বাইরে চলে গিয়েছিল। সে তাকে এমন করে পেটাচ্ছিল যেই জন্য তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। যদিও ইনহো এই সমস্ত ব্যাপারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তবে সে চাইলেও কিছু করতে পারছিল না। আসলে ইনহো বুঝতে পারে এখানের কোনো কিছুই স্বাভাবিক না, এখানের প্রতিটা জিনিসই উল্টাপাল্টা হয়ে আছে। এরপরে যখন ইনহো তার বাসার দিকে ব্যাক করছিল তখন সে দেখতে পারে ইউরি উঁচু একটা জানালার পারে বসে আছে। এটা দেখার পরে ইনহো একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হয়তোবা ইউরি পড়ে যেতে পারে। এই জন্য সে অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে দৌড়ে চলে আসে তাকে বাঁচানোর জন্য। আর যখন সে তাকে টেনে জানলা থেকে মধ্যে নিয়ে আসে তখন ইউরি এতটাই ভয় পেয়ে যায় যে সে গিয়ে দেয়ালের একটা কোণায় লুকিয়ে পড়ে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে যখন ইনহো সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে তখন ইউরি তার কোট ধরে ফেলে। এই জন্য ইনহো ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে পারে যে এই মেয়েটা তাকে ভয় পায়নি, বরং সে যে তার জীবনটা বাঁচিয়েছে সেই জন্য সে ধন্যবাদ জানাচ্ছে। আর এরপরে ইউরি ইনহোকে টেনে একটা রুমের কাছে নিয়ে আসে আর সে বন্ধ একটা দরজার দিকে ইশারা করে। আর যখন ইনহো সেই দরজাটা খুলে মধ্যে যায় তখন সে দেখতে পারে একটা অদ্ভুত মহিলা ইয়ান্দুকে ওয়াশিং মেশিনের মধ্যে ভরে শাস্তি দেওয়ার ট্রাই করছিল। আর যখন ইনহো গিয়ে তার নাম জিজ্ঞেস করে তখন এই মহিলা বলে তার নাম হচ্ছে ইয়ন আর সে হচ্ছে এই হোস্টেলের ইনচার্জ। সে ইনহুকে বুঝিয়ে বলে যে স্কুলের পরে বাচ্চারা আমার দায়িত্বে, সো ভুলেও স্কুলের পরে আমার কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে আসবে না। তবে ইনহুও তাকে হুমকি দিয়ে বলে যে যদি সে পরবর্তীতে বাচ্চাদের সঙ্গে এমন বিহেভ করার ট্রাই করে তাহলে অবশ্যই সে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এমনকি তাকে পুলিশেও ধরিয়ে দিতে পারে। তবে এতক্ষণে ইয়ান্দু বেহুশ হয়ে গিয়েছিল, এই জন্য ইনহো তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে আর হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ইউজিনকে কল দেয়, মানে যে তাকে শুরুতে ভিজিটিং কার্ড দিয়েছিল। আর যখন ইউজিন এসে ইয়ান্দুর এত খারাপ অবস্থা দেখতে পারে তখন সে তার বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তবে ইনহো তাকে বুঝিয়ে বলে যে এই বাচ্চাটা এতিম। এরপরে পরদিন যখন ইনহো স্কুলে চলে আসে তখন প্রিন্সিপাল এবং চিফ লি এসে ইনুর সাথে মিট করে আর হোস্টেল ইনচার্জ ইউরির এমন জঘন্য আচরণের জন্য মাপ চায়। চিফ লি তাকে বলে যে আসলে ইউরি নিজেই গিয়ে ইয়ান্দুর কাছে মাপ চাইবে, সো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না। আর এগুলো শোনার পরে ইনহুও তাদের কথায় বিশ্বাস করে ফেলে আর সে বলে দেয় যে কালকে রাতের বেলায় যেহেতু ইয়ান্দু বেহুশ হয়ে গিয়েছিল এই জন্য তাকে আমি হসপিটালে ভর্তি করিয়েছি। এরপরে ক্লাসে ব্যাক করে ইনহু ইউরির সঙ্গে ফ্রেন্ডশিপ করার ট্রাই করে আর যখন তার সঙ্গে সে কথাবার্তা বলে তখন এই স্কুলে প্রথমবারের মতো সে কোনো বাচ্চাকে হাসতে দেখতে পারে। তবে তখনই তার কাছে ইউজিনের কল চলে আসে আর ইউজিন তাকে দ্রুত তার সঙ্গে মিট করার জন্য বলে। আর যখন তারা মিট করে তখন ইউজিন তার সামনে ভয়ঙ্কর সত্যটা তুলে ধরে। সে বলে আসলে ইয়ান্দুকে শুধু নির্যাতনই করা হয় না, বরং প্রিন্সিপাল তাকে সেক্সুয়ালি অ্যাসল্টও করে। যদিও এই ব্যাপারটা প্রথমে ইনহু বিশ্বাস করতে চাইছিল না, তবে যখন পরবর্তীতে সে ইন্দুর লেখা লেটার দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে শুধুমাত্র প্রিন্সিপাল না, বরং চিফ লি এবং তার সহকর্মী পার্কও এই সমস্ত ব্যাপারে জড়িত। এখন এগুলো শোনার পরে ইনহু সিদ্ধান্ত নিয়ে ফেলে সে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করবে আর যে কোনো উপায়ে ব্যবস্থা নেওয়ার ট্রাই করবে। তবে তখন ইউজিন তাকে আটকে দেয় আর সে বলে যে আসলে বাচ্চারা অলরেডি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করার ট্রাইও করেছিল, তবে অফিসার তাদেরকে বারবার তাড়িয়ে দিয়েছিল আর এই জন্যই তাদেরকে নির্মমভাবে টর্চার করা হয়েছে। আর পরে সে জানতে পারে হোস্টেল ইনচার্জ সেই মেয়েটা আসলে প্রিন্সিপালের গার্লফ্রেন্ড। আর এইটা শোনার পরে ইনহু পুরোপুরি শকড হয়ে যায় আর ইয়ান্দুর সিকিউরিটি নিয়ে চিন্তা করা শুরু করে। এই জন্য সে দৌড়ে হসপিটালে চলে আসে ইয়ান্দুকে দেখার জন্য, তবে এখানে সে ইয়ান্দুকে খুঁজে পাচ্ছিল না। আসলে তখন আমরা জানতে পারি যখন হোস্টেল ইনচার্জ এবং প্রিন্সিপাল জানতে পেরেছে যে ইয়ান্দুকে হসপিটালে ভর্তি করানো হয়েছে তখন তারা তাকে নেয়ার জন্য এখানে চলে এসেছিল। তবে ইয়ান্দু এই ব্যাপারটা বুঝতে পেরে একটা আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিল। আর যখন ইনহু এই জিনিসগুলো দেখতে পারে তখন সে ইয়ান্দুর সিকিউরিটির কথা চিন্তা করে তাকে আর স্কুলে ফেরত নেয় না, বরং সে তাকে নিয়ে চলে আসে হিউম্যান রাইটসের অফিসে আর এখানে ক্যামেরাতে তার সমস্ত বক্তব্যগুলো রেকর্ড করা হয়। এখানে ফাইনালি ইয়ান্দো তার সেই দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায়। এখানে সে সবাইকে বলে যে আসলে সেই দিন যখন সে ইউরির সঙ্গে খেলাধুলা করছিল তখন সে দৌড়াতে দৌড়াতে প্রিন্সিপালের রুমের কাছে চলে যায়। তখন প্রিন্সিপাল ডেকে তার রুমের মধ্যে তাকে নিয়ে যায়, যেখানে একটা টিভির সামনে তাকে দাঁড় করানো হয়, যেই টিভিতে উল্টাপাল্টা ভিডিও চলছিল। এগুলো দেখার পরে সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল, তবে তখন প্রিন্সিপাল তাকে টাচ করার ট্রাই করছিল। এই জন্য সে কোনো রকমে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাথরুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিল। তবে প্রিন্সিপাল বাথরুম পর্যন্ত চলে এসেছিল আর এরপরে প্রিন্সিপাল বাথরুমের মধ্যে গিয়ে জোর করে তাকে অ্যাসল্ট করার ট্রাই করেছিল। যদিও সে চিৎকার চেঁচামেচি করে নিজেকে বাঁচানোর ট্রাই করছিল, তবে তাকে বাঁচানোর জন্য কেউই সেখানে আসেনি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইনহুর সেই দিনের কথা মনে পড়ে যায় আর সে চিন্তা করছিল যে যদি আমি সেই দিন গার্ডের কথা না শুনে ডিরেক্ট বাথরুমের মধ্যেই ঢুকে পড়তাম তাহলে হয়তোবা তাকে আমি সেদিন সেভ করতে পারতাম, এই ঘটনাটা হয়তোবা তার সঙ্গে হতোই না।
আর তখন এখানে সবাই দেখতে পারে ইয়ান্দু পাগলের মতো কান্না করছিল, কারণ এই স্মৃতিগুলো তার পুনরায় মনে পড়ে গেছে আর এগুলো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তবে তখন এগুলো শোনার পরে পাশে থাকা ইউরিও থরথর করে কাঁপা শুরু করে আর সেও কান্নাকাটি করা শুরু করে। এগুলো দেখার পরে তারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে শুধুমাত্র ইয়ান্দু না, বরং ইউরির সঙ্গেও এই সমস্ত কাজগুলো হয়েছে। আসলে একদিন বৃষ্টির রাতে ইউরিকে প্রিন্সিপাল তার রুমে ডেকে নিয়ে গিয়েছিল আর তার সঙ্গে ঠিক তেমন করেই বিহেভ করা শুরু করে দিয়েছিল যেমনটা ইয়ান্দুর সাথে করেছিল। আর একটু পরে প্রিন্সিপাল ইউরির সঙ্গে অপকর্ম শুরু করে দিয়েছিল। যদিও ইউরি ব্যথায় অনেক চিৎকার চেঁচামেচি করছিল, তবে প্রিন্সিপাল কোনো কথাই শুনছিল না। আর এখন এই স্মৃতি মনে করে ইউরি পাগলের মতো কান্না করা শুরু করে। এই জন্য ইউজিন গিয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। তবে এই গল্পটা এখানেও শেষ হয় না। ইয়ান্দু তাদের সবাইকে বলে যে সেই দিন রাতের বেলায় সে ইউরির জন্য নুডলস বানিয়ে নিয়ে গিয়েছিল। তবে সে প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় যখন ইউরির চিৎকারের শব্দ শুনতে পারে, তখন সে দরজা ফাঁক করে দেখার ট্রাই করছিল ইউরির সাথে কী হচ্ছে। তবে তখন প্রিন্সিপাল তাকে দেখে ফেলে আর তাকে ধাওয়া করা শুরু করে। যদিও সে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে একটা পর্যায়ে প্রিন্সিপাল তাকে ধরে ফেলে আর তাকে আচ্ছা রকম করে ধোলাই করে সে তাকে ওয়ার্নিং দিয়ে বলে যাতে করে এখন সে যা দেখতে পেয়েছে সেগুলো কারোর সাথে শেয়ার না করে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তাদের কারো কাছেই এই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দই ছিল না। এরপরে বাসায় ব্যাক করে ইনহু অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। তার মাথা থেকে এই জিনিসগুলো কোনোভাবেই বেরোচ্ছিল না। তবে তখনই তার বাসায় তার মেয়ে এবং তার মা চলে আসে। আসলে যেহেতু আজকে তার ওয়াইফের ডেথ অ্যানিভার্সারি, এই জন্য তারা সিওল থেকে ইনুর সঙ্গে মিট করতে চলে এসেছে। এখানে তার মা তাকে স্পষ্ট করে বলে যে তোমার স্কুলের ডোনেশনের টাকা জোগাড় করার জন্য আমি আমার ঘর বিক্রি করে দিয়েছি। এই জন্য সে ইনুকে বলে যাতে করে কোনোভাবেই সেই জবটা না ছাড়ে। তাছাড়া প্রিন্সিপালকে খুশি করার জন্য সে একটা স্পেশাল গাছও নিয়ে এসেছিল। ইনুর মা তাকে বলে এখন আমরা খুবই ছোট্ট একটা রুমে ভাড়া থাকছি, সো এই চাকরিটা কন্টিনিউ করে তোমাকে আবারও আমাদের ঘরটা কিনতে হবে। এরপরে রাতের বেলায় ডেথ অ্যানিভার্সারির সমস্ত রীতিনীতি কমপ্লিট করার পরে তারা আবারও সেখান থেকে সিওল চলে যায়। এদিকে ইউজিন প্রিন্সিপালের নামে কমপ্লেন করার জন্য স্কুল অথরিটির কাছে চলে আসে। তবে যখনই তারা প্রিন্সিপালের নাম শুনতে পারে তখন তারা তাকে সাহায্য করার জন্য সরাসরি না করে দেয়। তারা বলে যে স্কুলের কোনো অনিয়ম নিয়ে তদন্ত করা এবং শাস্তি দেওয়ার দায়িত্ব সিটি হলের। তবে আসলে ইউজিন অলরেডি সিটি হলে গিয়েছিল, সেখান থেকেও তাকে কোনো সাহায্য করা হয়নি। এই জন্য ইউজিন কোনো উপায় না পেয়ে সোজা পুলিশ অফিসারের কাছে এসে প্রিন্সিপাল সম্পর্কে কমপ্লেন করার ট্রাই করে। তবে পুলিশ অফিসারও তাকে সরাসরি না করে দেয়। পুলিশ অফিসার তাকে বলে যে প্রফেসর একজন সম্মানিত মানুষ, সে চার্চের বড় একটা পদে আছে, তাছাড়া তাকে গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পর্যন্ত দিয়েছে। এত বড় সম্মানিত একটা মানুষ এত জঘন্য কাজ কীভাবে করতে পারে? আমি তার বিরুদ্ধে এমন কোনো অ্যাকশন নিতে পারবো না। যদিও ইউজির কাছে সমস্ত প্রমাণ ছিল, তবে তবুও ইন্সপেক্টর কমপ্লেন নেওয়ার জন্য না করে দেয়। এদিকে ইনহু তার মায়ের কথা মতো তার চাকরিটাকে বাঁচানোর ট্রাই করে। এই জন্য সে সেই গাছের টপটা নিয়ে চলে আসে প্রিন্সিপালের কাছে, কারণ সে এটা দিয়ে প্রিন্সিপালকে খুশি করতে চাইছিল। তবে যখন সে এখানে আসে তখন সে দেখতে পারে তার সহকর্মী টিচার পার্ক মিনসুকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করছিল। আসলে সে এই জিনিসটা জানতে চাইছিল যে ইয়ান্দো এবং ইউরি কোথায় লুকিয়ে আছে। তবে যেহেতু মিনসু কিছু বলতে পারছিল না, এই জন্য তাকে আরও বেশি পেটানো হচ্ছিল। যদিও ইনহু এই সমস্ত ব্যাপারগুলো এতক্ষণ সহ্য করে আসছিল, তবে এখন আর সে এগুলো সহ্য করতে পারছিল না, কারণ এখন তার মেয়ের কথা মনে পড়ে যায়। এই জন্য সে তার মেয়ের কথা চিন্তা করেই সেই গাছের টপটা দিয়েই তার সহকর্মী পার্কের মাথায় জোরে একটা বাড়ি মারে আর মিনজুকে নিয়ে সোজা চলে আসে হিউম্যান রাইটস অফিসে। আসলে যেহেতু সোসাইটির সমস্ত মানুষজন প্রিন্সিপালের সঙ্গে মিলিত ছিল, এই জন্য ইনহু চাইলেও তেমন কিছু করতে পারছিল না। তবে শেষ পর্যন্ত তারা একটু আশা ফিরে পায়, কারণ একটা টিভি চ্যানেল এই পুরো স্টোরিটা তাদের চ্যানেলে লাইভ প্রকাশ করার আগ্রহ জানায়। এখন এখানে টিভি চ্যানেলের কাছে সব কিছু বলার আগে মিনসু তাদেরকে জিজ্ঞেস করে যে যদি আমি সত্যি বলে দেই তাহলে কি আমি জাস্টিস পাবো? তখন ইনো তাকে প্রমিস করে বলে যে হ্যাঁ, যদি তুমি সব কিছু সত্যি সত্যি বলো তাহলে সমস্ত দোষীরা যার যার শাস্তি পাবে। এই জন্য মিনসু তাদেরকে সমস্ত ঘটনাটা বলা শুরু করে, সেই দিনের সেই ভয়ঙ্কর কাহিনীটা বলা শুরু করে। সে তাদেরকে বলে যে আসলে টিচার পার্ক একদিন তাদের দুই ভাইকে জোর করে তার বাসায় নিয়ে গিয়েছিল, আর সেখানে গোসল করানোর বাহানা করে সে তার ভাইয়ের সঙ্গে উল্টাপাল্টা বিহেভ করা শুরু করে দিয়েছিল। আর যখন মিনসু এগুলো আটকানোর ট্রাই করছিল তখন টিচার পার্ক তাকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করেছিল আর তার সঙ্গে উল্টাপাল্টা কাজ করেছিল, যেই ব্যাপারগুলো তার ভাই দেখার পরে কোনোভাবেই সহ্য করতে পারেনি। এই জন্য পরবর্তীতে সে রেল লাইনে গিয়ে মারা গিয়েছিল। আর যখন টিভিতে এই পুরো খবরটা ছড়িয়ে পড়ে তখন পুলিশ ফাইনালি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গিয়ে টিচার পার্ক এবং প্রিন্সিপাল দুজনকেই অ্যারেস্ট করে ফেলে।
তবে প্রিন্সিপাল বারবার করে পুলিশ অফিসারকে এটাই জিজ্ঞেস করছিল যে এতগুলো চুক্তি আর এতগুলো টাকা ঘুষ দেওয়ার পরেও কেন এই সমস্ত কাজগুলো করছো। তখন পুলিশ অফিসার তাকে বুঝিয়ে বলে যে এখন এই ব্যাপারটা পুরো দেশে ছড়িয়ে গেছে, সো এখন আমাদেরকে বাধ্য হয়ে অ্যাকশন নিতে হচ্ছে। তবে পরবর্তীতে অনেকগুলো টাকা খরচ করে তারা নতুন একটা প্ল্যানিং করে ফেলে। আসলে তারা খুবই হাই কোয়ালিটির একটা উকিল হায়ার করে যাতে করে সে তাদেরকে বের করে নিয়ে আসতে পারে। আসলে এমন একটা উকিল তারা হায়ার করে যে পূর্বের জজ ছিল। কোরিয়াতে একটা নিয়ম আছে, যদি কোনো পূর্বের জজ নতুন করে ওকালতি শুরু করে তাহলে তার প্রথম কেসে সে একটা বেনিফিট পায়। আর যেহেতু প্রিন্সিপাল এবং তার ভাই খুবই হাই প্রোফাইল মানুষ ছিল, তারা চার্চের বড় পদেও ছিল, এই জন্য তাদের পক্ষে অনেক লোক দাঁড়িয়ে যায়। এরপরে যখন কোর্টের কার্যক্রম শুরু করা হয় এবং প্রিন্সিপালকে বলার সুযোগ দেওয়া হয়, তখন কোর্টের মধ্যে সবাই চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তবে তখন ইউজিন দাঁড়িয়ে জজকে বলে যে যেহেতু এইটা এমন বাচ্চাদের কেস যারা কানে শুনতে পারে না, এই জন্য কোর্টের মধ্যে এমন মানুষজন আছে যারা কানে শুনতে পারে না, এই জন্য আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট ইউজ করা উচিত। তবে যেহেতু ইউজিন কোর্টের পারমিশন ছাড়াই কোর্টে বলেছে, এই জন্য তাকে কোর্ট থেকে বের করে দেওয়া হয়। তবে যখন তারা এখান থেকে কোনো রকমে বেরিয়ে বাসার দিকে যাওয়ার ট্রাই করে, তখন ইনহো ইউজিনের কাছে রিকোয়েস্ট করে বলে যে আমি কি কিছুদিন তোমার অফিসে থাকতে পারি, কারণ আমার চাকরি চলে গিয়েছে। আর এত ডিফিকাল্টিসের মধ্যেও সে সত্যর পথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে এইটার ফলস্বরূপ তার একমাত্র আয়ের উৎস তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরে পরদিন যখন কোর্ট চালু হয়, তখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে এমন একজনকে নিয়ে আসা হয় যাতে করে এখানে সবাই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারে। এখানে প্রথমেই স্বাক্ষর নেওয়া হয় স্কুলের গার্ডের। স্কুলের গার্ড জজকে বলে যে আসলে সে কোনোদিনও প্রিন্সিপাল বা তার ভাইকে কোনো বাচ্চার সঙ্গে এমন কাজ করতে দেখতে পায়নি। এমনকি যেদিন আওয়াজ শুনে ইনহু বাথরুমে চেক করতে গিয়েছিল, সেই দিন আমি নিজেই গিয়ে বাথরুমে চেক করেছিলাম, সেখানে আমি তেমন কিছুই পাইনি। আর এইটা শোনার পরে ইনহু এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে গার্ড আসলে স্কুলের পক্ষেই কথা বলছে। আর তখন ইনহুর উকিল দাঁড়িয়ে জজের সামনে এটা প্রমাণ করে দেয় যে আসলে গার্ডকে আগের চাকরি থেকে চুরির দায়ে বের করে দেওয়া হয়েছিল। আর গার্ড এখন যেই চাকরিটা করছে সেইটাও স্কুলের ফান্ডের ডোনেশন দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এই জন্য গার্ড তার চাকরি বাঁচানোর জন্য সবসময় স্কুলের পক্ষেই কথা বলবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে জজও ক্লিয়ার হয়ে যায়, এই জন্য সে দারোয়ানের সাক্ষ্য খারিজ করে দেয়। এরপরে পরবর্তী সাক্ষী হিসেবে নিয়ে আসা হয় সেই ডক্টরকে, যেই ডক্টর ইয়ান্দুর শরীরের সমস্ত ক্ষতচিহ্নের পরীক্ষা করেছিল। আর সে বলেছিল এই সমস্ত ক্ষতচিহ্নগুলো সেক্সুয়ালি অ্যাবিউজ করার জন্য হয়েছে। তবে এইবার যখন প্রিন্সিপালের উকিল তাকে জিজ্ঞেস করে, তখন সে তার বয়ান বদলে ফেলে। আর সে বলে যে না, এই ক্ষতচিহ্নগুলো কোনো অ্যাবিউসের জন্য না, বরং এগুলো অন্য কারণে হয়েছিল। তবে তখন ইনহুর উকিল জজের সামনে এটা প্রমাণ করে দেয় যে ডক্টর প্রথমে যে রিপোর্টটা দিয়েছিল সেখানে সে স্পষ্ট লিখেছিল এগুলো সেক্সুয়াল অ্যাবিউসের জন্য হয়েছে। তবে যখন জজ এই ডক্টরকে জিজ্ঞেস করে সে কেন তার বয়ান বদলেছে, তখন এই ডক্টর খুবই আপসেট হয়ে বলে কারণ আমি জানতাম না যে এই কেসটা এত বড় হয়ে যাবে। এই জন্য জজ তার সাক্ষ্য খারিজ করে দেয়। তবে এখানে থাকা সবাই সবচেয়ে বেশি শক তখন হয়ে যায় যখন প্রিন্সিপালের উকিল এখানে দাঁড়িয়ে বলে যে যদি প্রিন্সিপাল এই সমস্ত কাজগুলো করেও থাকে তাহলে হয়তোবা মেয়েরা সম্মতি দেওয়ার জন্যই করেছে। এইটা শোনার পরে ইউজিন ইয়ান্দুর মুখটাকে ঢেকে ধরে যাতে করে এই ট্রান্সলেশন সে বুঝতে না পারে। এরপরে পরদিন যখন কোর্টে ইউরি সাক্ষ্য দেওয়া শুরু করে, তখন উকিল তাকে জিজ্ঞেস করে যে এই তিনজনের মধ্যে তার সাথে কে খারাপ ব্যবহার করেছে। তখন ইউরি তাদেরকে বলে যে এই তিনজনই তার সাথে খারাপ ব্যবহার করেছে। তারা একে একে তার সঙ্গে খারাপ ব্যবহার করত। আর প্রত্যেকবার এই সমস্ত কাজগুলো করার পরে পুরস্কার হিসেবে তাকে একটা চকলেট এবং 2 ইয়ান দেয়া হতো। যদি সে তাদের কথা না শুনতো তাহলে চিপ লি তাকে টেবিলের সঙ্গে বেঁধে তাকে নির্মমভাবে টর্চার করত। তবে এগুলো শোনার পরে চিপ লি দাঁড়িয়ে চিল্লাচিল্লি করা শুরু করে, যেই জন্য এই বাচ্চা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে এরপরে রাতের বেলায় তারা জানতে পারে যে আসামি পক্ষের উকিল বাচ্চাদের গার্ডিয়ানের সঙ্গে ডিল করার ট্রাই করছে। আসলে তখন কোরিয়াতে একটা আইন ছিল, যদি অ্যাকুইস্টের বয়স 13 বছরের নিচে হয় তাহলে আসামি চাইলে বাচ্চাদের গার্ডিয়ানের সঙ্গে ডিল করে পরবর্তী আইনি প্রক্রিয়া থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারত। যদিও এটা শুনতে অদ্ভুত শোনায়, তবুও এমন একটা আইন ছিল। তবে তখন ইউজিন জিজ্ঞেস করে যে পৃথিবীতে এমন কোন বাবা মা আছে যে এমন একজনের সাথে ডিল করবে যে তার বাচ্চাকে অ্যাবিউজ করেছে। তবে তখন ইনু তাদেরকে বলে যে আসলে ইয়ান্দু হচ্ছে এতিম এবং ইউরি আর মিনসুর বাবা মা মানসিকভাবে ভারসাম্যহীন। এই জন্য যদি আসামিপক্ষের উকিল তাদের বাবা মার সঙ্গে ডিল করে ফেলে তাহলে শুধুমাত্র ইয়ান্দুর কেসটাই প্রিন্সিপালের বিরুদ্ধে থাকবে আর বাকি কেসগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। আসলে তারা সেই সমস্ত বাচ্চাদেরকেই টার্গেট করেছে যাদের দেখাশোনা করার মতো কেউ নেই। আর তখনই ইনুকে স্কুলের পুরনো একটা টিচার কল দেয়। আর যখন ইনু গিয়ে তার সঙ্গে মিট করে তখন সে দেখতে পারে আসামি পক্ষের উকিলও সেখানে উপস্থিত ছিল। আসলে তারা ইনুকে অনেকগুলো টাকা অফার করে আর সোল শহরের খুবই নামি দামি একটা স্কুলে পার্মানেন্ট টিচারের জবও অফার করে।
তবে আমরা দেখতে পারি ইনহো এই সমস্ত অফারগুলোকে না করে দিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে চলে আসে। আসলে যেহেতু ইনহুর উপর একটা বড় দায়িত্ব ছিল, তাকে তার ছোট মেয়েকে দেখতে হতো, তার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ বহন করতে হতো, এই জন্য এই অফারটা তার জন্য খুবই লোভনীয় ছিল। কিন্তু অন্যদিকে বাচ্চাদের উপরে যে নির্যাতনগুলো হয়েছে সেগুলোও সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। এই জন্য সে কী করবে নিজেও বুঝতে পারছিল না, কারণ যদি বাচ্চাদেরকে সে ন্যায় বিচার দিতে চায় তবুও সে কোনোভাবেই সেটা দিতে পারবে না, কারণ আসামি পক্ষের হয়ে বড় বড় মানুষরা কাজ করছে যাদের সাথে সে পেরে উঠবে না। এই জন্য সে অনেক বেশি রাগ হয়ে জোরে একটা ঘুষি দিয়ে তার গাড়ির গ্লাসটাই ভেঙে ফেলে। এরপরে যখন পরদিন ইয়ান্দুর সাক্ষী গ্রহণ করার সময় চলে আসে, তখন ইনহুর মা এখানে চলে আসে আর সে ইনহুকে চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য বকাবকি করা শুরু করে। সে বলে যে তোমার মেয়ের থেকে এই বাচ্চাগুলো কি তোমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? তুমি তোমার মেয়ের কথা চিন্তা না করে এই বাচ্চাদের কথা চিন্তা করলে। তবে তখন ইনু তার মাকে বুঝিয়ে বলে যে আসলে এই মেয়ের সঙ্গে যখন এই অপকর্মটা হয়েছে তখন আমি সেখানে দাঁড়িয়েছিলাম। আমি যদি আজকে এই মেয়েটার জন্য কিছু করতে না পারি তাহলে কোনোদিনও আমি আমার মেয়ের কাছে একজন ভালো বাবা হতে পারবো না। এরপর যখন ইউরির বক্তব্য নেওয়া হয় তখন যেহেতু সমস্ত দোষটা সে প্রিন্সিপালের উপরে দিয়েছে, এই জন্য তাকে জিজ্ঞেস করা হয় যে এই যমজ ভাইয়ের মধ্যে প্রিন্সিপাল কোনটা। এই জন্য ইউরি তাদের কাছে যায় এবং খুবই সূক্ষ্মভাবে ভালো করে দেখে সে প্রিন্সিপালকে চিহ্নিতও করে ফেলে। তবে যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কি করে কনফার্ম হলো সেইটাই প্রিন্সিপাল, তখন ইয়ান্দু তাদের সবাইকে বলে যে আসলে যখন ইউরির সাথে প্রিন্সিপাল উল্টাপাল্টা কাজ করার ট্রাই করেছিল তখন সে সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল আর সেই সমস্ত ব্যাপারগুলো দেখে ফেলেছিল। এই জন্য যখন সে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন প্রিন্সিপাল গিয়ে তাকে ধরে ফেলেছিল আর সে তাকে হুমকিও দিয়েছিল যে যদি সে এই ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করে তাহলে তাকে মেরে ফেলা হবে। আর এই ঘটনাগুলো যখন সে বলছিল তখন চিফ লিয়ের মুখের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু প্রিন্সিপালের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গিয়েছিল। এই জন্যই সে বুঝতে পেরেছে সেটাই প্রিন্সিপাল। আর এইটা শোনার পরে, তার স্মার্টনেস দেখার পরে কোর্টের সবাই তার উপরে ইমপ্রেস হয়ে যায়, সবাই তার জন্য তালি দেয়। এরপরে প্রিন্সিপালের উকিল ইয়ান্দুকে জিজ্ঞেস করে যে আসলে যেই দিন ইউরির সাথে এই কাজগুলো হয়েছিল সেই দিন তুমি প্রিন্সিপালের অফিসে কেন গিয়েছিলে? তখন ইয়ান্দু তাদেরকে বলেছিল যে আমি খুবই অল্প সাউন্ডের একটা মিউজিক শুনতে পেয়েছিলাম, এই জন্যই আমি সেখানে গিয়েছিলাম। আর উকিল এই ব্যাপারটাকেই চিহ্নিত করে ইয়ান্দুর বয়ানটাকে খারিজ করে দেওয়ার ট্রাই করে। সে বলে যে যেহেতু ইয়ান্দু কানে শুনতে পায় না তাহলে সে মিউজিক কিভাবে শুনতে পেল। এই জন্য যখন ইয়ান্দু বয়ান দিচ্ছিল তখন এখানে একটা ক্যাসেট প্লেয়ার এনে খুবই কম সাউন্ডে একটা মিউজিক প্লে করা হয়। আর যখন ইয়ান্দু এই মিউজিকটা শুনতে পারে তখন এটা প্রমাণ হয়ে যায় যে ইয়ান্দু খুবই কম সাউন্ডের মিউজিক শুনতে পারে। এই জন্য কোর্টের সবাই খুবই হ্যাপি হয়ে যায়, বিশেষ করে ইনহো আর তার টিম। আর যখন ইনুর মা কোর্টের ট্রায়াল দেখতে পারে তখন সে বুঝতে পারে তার ছেলে যেই কাজটা করছে সেটা মহান একটা কাজ। এই জন্য সে বাইরে বেরিয়ে সেই বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে দেয়। আর সে জিজ্ঞেস করে যে এত ছোট ছোট বাচ্চাদের সাথে কিভাবে একটা মানুষ এত জঘন্য কাজ করতে পারে। যদিও আজকে কোর্টের ট্রায়ালের পরে ইনহু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, তবে তার এই খুশি বেশিক্ষণ টিকে না, কারণ হোস্টেল ইনচার্জ মিনসুর দাদির সঙ্গে একটা চুক্তি করে ফেলেছিল, যেই চুক্তি অনুসারে এখন থেকে মিনসুর সাথে যেই কাজগুলো হয়েছে সেগুলোর কোনো বিচার হবে না। মানে দারিদ্রতা আরও একবার তাদের জন্য অভিশাপ হয়ে এলো, যেমনটা হোটেল ইনচার্জ প্রমাণ করলো। যেহেতু মিনসুর বাবা হসপিটালে ছিল আর খুবই খারাপ অবস্থায় ছিল, এই জন্য মিনসুর দাদু কোনো কিছু চিন্তা না করে তাদের সাথে ডিল করে টাকাগুলো নিয়েছিল। এরপরে রাতের বেলায় মিনজো ইউরির মতো প্র্যাকটিস করা শুরু করে যাতে করে সে ভালো করে কোর্টে বয়ান দিতে পারে। তবে তখন ইনু তাকে বুঝিয়ে বলে যে তোমার দাদি সেই অপরাধীদেরকে মাফ করে দিয়েছে, এই জন্য তোমার বয়ান আর নেওয়া হবে না। তবে এইটা শোনার পরে মিনজো কান্নাকাটি করা শুরু করে আর সে তাকে বলা শুরু করে যে সে তার ভাইয়ের দুঃখগুলো দেখতে পেয়েছে, সে সমস্ত যন্ত্রণা সহ্য করেছে, তাহলে তার দাদি কিভাবে সেই অপরাধীদেরকে মাফ করে দিতে পারে? সে তো সেই অপরাধীদেরকে মাফ করে দেয়নি, সে সেই অপরাধীদের বিচার চায়। তবে এগুলো শোনার পরে ইনহু কোনোভাবে বুঝতেই পারছিল না সে কিভাবে তাকে সান্ত্বনা দিবে। তবে এরপরে ইয়ান্দু ইনহুকে বলে যে আসলে যেদিন তাকে প্রিন্সিপাল তার রুমের মধ্যে নিয়ে গিয়েছিল তখন টিভিতে যেই ভিডিওটা চলছিল সেই ভিডিওটা সে খুব ভালো করে দেখতে না পারলেও তার মনে হয়েছে ভিডিওতে প্রিন্সিপালই ছিল। এইটা শোনার পরে ইনহু ইয়ানজুকে নিয়ে সোজা প্রিন্সিপালের অফিসে চলে আসে আর তারা সিসিটিভি ফুটেজগুলো রেকর্ড করা ক্যাসেটটা খুঁজে বের করার ট্রাই করে। ফাইনালি এখানে তারা একটা ক্যাসেট পেয়ে যায় যেখানে তারা দেখতে পারে কিভাবে প্রিন্সিপাল বাচ্চাদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করত। এই জন্য তারা এই ক্যাসেটটা এনে সোজা তাদের উকিলকে দিয়ে দেয়। এখন উকিল এগুলো দেখার পরে তাদেরকে বলে যে যদিও মিনজোর দাদি একটা চুক্তি করে ফেলেছে, তবে যদি আমরা এই ফুটেজগুলো জজকে দেখাতে পারি তাহলে এগুলোর সাহায্যে আমরা খুব সহজেই আসামিদেরকে ভয়ঙ্কর এক শাস্তির মুখোমুখি করতে পারবো। এরপরে যখন কোর্টের রায়ের দিন চলে আসে তখন খুবই অদ্ভুতভাবে রায় দেয়া হয়।
এখানে টিচার পার্ককে 8 মাসের শাস্তি দেওয়া হয় এবং প্রিন্সিপাল আর তার যমজ ভাইকে মাত্র 6 মাস করে শাস্তি দেওয়া হয়। এইটা শোনার পরে এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আর ইনহো ভালোভাবে দেখতে পারে যে তার দেশের বিচার ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা। সে বুঝতে পারে যে তার উকিলও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সে হয়তোবা ভিডিও প্রমাণগুলো কোর্টের সামনে শোই করেনি। আসলে এই পুরো ব্যাপারটা ইনহোকে পুরোপুরি শকড করে দিয়েছিল, তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সে এখানে বসে বসে দেখছিল কিভাবে টাকার কাছে জাস্টিস বিক্রি হয়ে যায়, কিভাবে টাকা থাকলেই দরিদ্র মানুষের উপরে অন্যায় অবিচার করার পরেও নিজেদেরকে খুব সহজেই মুক্ত করে ফেলা যায়। এরপরে গল্প 6 মাস সামনে চলে আসে। আমাদেরকে কুয়াশায় ঢাকা এই শহরের সিনটা দেখানো হয়। আমরা দেখতে পারি এই শহরের সব কিছু আগের মতোই ছিল। মিনসুর দাদিও সব কিছু ভুলে গিয়ে নিজের মতো করে কাজ করছিল। এখানের গার্ডও সব কিছু ভুলে গিয়ে এমনভাবে ডিউটি করছিল যেন এখানে কিছু হয়নি। আমরা প্রিন্সিপাল আর তার ভাইকে একটা পার্টি করতে দেখতে পারি যেখানে তাদের উকিলও ছিল। এখানে উকিল তাদেরকে বলে যে যেহেতু সে পূর্বে জজ ছিল এই জন্য সে কোর্টে ভালো একটা সুবিধা পেয়েছে। তাছাড়া সে বাদীপক্ষের উকিলকেও কিনে নিয়েছে। আসলে সে তাকে তার ল ফার্মে বড় একটা চাকরির অফার দিয়েছে, যেটা সে না করতে পারেনি। এদিকে যেহেতু ইনহো এই কেসটা হেরে গিয়েছে, সে বাচ্চাদেরকে জাস্টিস দিতে পারেনি। এই জন্য সে বাচ্চাদের সঙ্গে দেখা করতে লজ্জা পাচ্ছিল। এই জন্য সে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব ইউজিনের হাতে তুলে দিয়ে সে এখান থেকে বেরিয়ে পড়ে সোলের উদ্দেশ্যে। তবে যখন সে চলে যায় তখন ইউজিন জানতে পারে মিনজু তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য অলরেডি ঘর থেকে বেরিয়ে গেছে। আর এইটা শোনার পরে ইয়ানজু দ্রুত ইনহুকে কল দেয় আর তারা দুজন পার্কের ঘরের দিকে যাওয়া শুরু করে। এদিকে আমরা দেখতে পারি মিনজু পার্কে খুঁজে বের করে ফেলে আর তার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। এই জন্য পার্ক প্রচণ্ড রাগ হয়ে তাকে ধরে পেটানো শুরু করে। তবে আহত হওয়া সত্ত্বেও মিনজু পার্কে ধরে রেললাইনের উপরে নিয়ে আসে আর এখানেই শক্ত করে ধরে রাখে। আর যখন ট্রেন চলে আসে তখন তারা দুজনেই ট্রেনের নিচে কাটা পড়ে যায়, যেই জন্য তাদের ভয়ঙ্কর মৃত্যু হয়। যদিও ইনহু এই সমস্ত ব্যাপারগুলো নিজের চোখ দিয়ে দেখতে পারে, তবে সে চাইলেও কিছু করতে পারছিল না। আর এই ব্যাপারটা দেখার পরে সে পুরো স্তব্ধ হয়ে যায়। তো এখান থেকে গল্প আবারও 1 বছর সামনে চলে আসে। আমরা জানতে পারি আজকে হচ্ছে ক্রিসমাসের রাত। আসলে এখন ইনহো সেই শহর বাদ দিয়ে সোলেই থাকা শুরু করে দিয়েছে। এখানে ইয়ানজু তাকে একটা মেল করে বলে যে অনেকদিন তোমাকে কল দেয়া হয় না, সো প্লিজ মাফ করে দিবে। আসলে এতদিন শহরের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে, অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু খারাপও হয়েছে। খারাপ খবর হচ্ছে এইটা যে আমরা কেসটা রিওপেন করার যে আপিল করেছিলাম সেটাকে খারিজ করে দেয়া হয়েছে। তবে ভালো খবর হচ্ছে এইটা যে স্কুল থেকে যেই বাচ্চারা চলে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য অনেক মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। তাছাড়া ইউরি তার মানসিক চিকিৎসা করাচ্ছে। আর ইয়ান্দু বলেছিল সে তোমার মতো একজন টিচার হতে চায়। আসলে সে স্পেশাল বাচ্চাদেরকে সাহায্য করতে চায়, যেমন করে তুমি স্পেশাল বাচ্চাদেরকে সাহায্য করেছিলে। একদিন আমি এমনিতেই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পূর্বের অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে কী পার্থক্য, তোমরা কি কেউ বলতে পারবে? তারা বলেছিল যে এখন আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি জানি যে আমরাও সেই সমস্ত বাচ্চাদের মতোই স্পেশাল যারা নর্মাল হয়, আমরাও অতটাই দামি। আর তখন আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে আসলে দুনিয়াকে বদলানোর যেই চেষ্টাটা আমরা করছি সেটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। আমাদেরকে শুধুমাত্র এই জিনিসটাতে ফোকাস করা উচিত যাতে করে দুনিয়া আমাদেরকে বদলাতে না পারে। আমাদের ভেতরে থাকা সেই ছোট্ট ভালো মানুষটাকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত এবং সেই অনুযায়ী অ্যাকশনগুলো নেওয়া উচিত। আর যখন ইনু মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মোজিন শহরের কুয়াশা ঢাকা একটা ছবি দেখতে পারে তখন তার সেই অপরাধের কথাগুলো মনে পড়ে যায়, যেই অপরাধগুলো এই কুয়াশার নিচে ঢাকা পড়ে গেছে। হয়তোবা এখনও অনেক অপরাধ হচ্ছে, কিন্তু এই ঘন কুয়াশার জন্য সেই অপরাধগুলো কেউ দেখতে পারছে না। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা একটা সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে। এই ঘটনাটা কোরিয়াতে 2005 সালে হয়েছিল এবং মুভিটা 2011 সালে বানানো হয়েছে। যখন এই মুভিটা রিলিজ দেওয়া হয়েছিল তখন প্রায় 40 লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল আর এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করা শুরু করে দিয়েছিল। সেই স্কুলটাকে 2 মাস বন্ধ করেও দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই ব্যাপারটা অ্যাসেম্বলি পর্যন্ত চলে গিয়েছিল এবং তারা বাধ্য হয়েছিল সেই পুরনো আইনটাকে সংস্কার করতে। মানে যদি কোনো স্পেশাল বাচ্চা বা 13 বছরের নিচের কোনো বাচ্চা সাথে অপরাধ হয় তাহলে তার গার্ডিয়ানরা যে ডিলটা করতে পারতো সেই ডিলের ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এমন করেই একটা গল্প যেটা কুয়াশার মতো একটা ঘোলা জিনিস দিয়ে শুরু হয়েছিল সেটা সমাজে একটা পরিষ্কার পরিবর্তন নিয়ে এসেছিল।